আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাব হুমায়ুন আহমেদ স্যারের লেখা আসমানীরা ৩ বোন উপন্যাসের ৬ নম্বর পর্ব। তাঁবুর বাইরে পায়ের আওয়াজ। কে আসবে এত ভোরে? ভিক্ষুক শ্রেণীর ছেলেপুলে আগে এরকম আসত। তাঁবুর পাশে ঘুরঘুর করত। ফেলে দেওয়া বিয়ারের ক্যান, কোকের ক্যান নিয়ে যেত। এমনকি সিগারেটের খালি প্যাকেটের প্রতিও তাদের আগ্রহ। ইদানিং সিকিউরিটি টাইট হয়েছে। বিদেশিদের তাঁবুর পাশে কাউকে আসতে দেওয়া হয় না। তাহলে এত ভোরে কে আসবে? রহমতুল্লাহ বাবুর্চি মগ ভর্তি গরম কফি নিয়ে এসে ঘুম ভাঙায়। সেই সময়ও হয়নি। ঘড়িতে বাজছে ৭টা। বাবুর্চির আসার সময় ঠিক ৮টায়। নি পোর্টার বলল, হুইজ দ্যার? কে? পয়সা ক্ষীণস্বরে বলল, আমি। নি পোর্টার তাৎক্ষণিক তাঁবুর বাইরে এসে চিন্তিত গলায় বলল, তুমি? ইজ দেয়ার এনিথিং রং? কোনো বিপদ হয়েছে? পয়সা বলল, না। এসো, ভেতরে এসো। পয়সা তাঁবুর ভেতর ঢুকল। বাইরে দাঁড়িয়ে থাকতে তার খুবই অস্বস্তি লাগছিল। সবাই কেমন অদ্ভুত চোখে তাকাচ্ছিল। তাঁবুর ভেতর ঢুকে সেই অস্বস্তি পুরোপুরি কেটে গেল। সার্কাসের মেয়ে এমনিতেই তাঁবুর ভেতরে স্বস্তি বোধ করে। তাদের জীবনই কাটে তাঁবুতে। তার উপর এই তাঁবুটা নি পোর্টারের, অন্য কারো না। মিস কয়েন, ভোরবেলা তোমাকে দেখে বিস্ময় পেয়েছি। পয়সা বলল, আমি ভোরবেলা হাঁটতে বের হয়েছিলাম। তখন ভাবলাম আপনার তাঁবুর পাশ দিয়ে যখন যাচ্ছি তখন দেখে যাই আপনি কি করছেন। নি পোর্টার বলল, তোমার অন্য দুজন কোথায়? ওরা তোমার সঙ্গে হাঁটতে বের হয়নি? না। মিস কয়েন, তুমি যে এই ভোরবেলা হাঁটতে বের হয়েছ এটা ঠিক না। তোমাদের দেশের মেয়েরা এত ভোরে একা একা হাঁটতে বের হয় না। আমি আমাদের দেশের অন্য মেয়েদের মতো না, আমি আলাদা। তুমি আলাদা কেন? আমি সার্কাসের মেয়ে, এই জন্যে আমি আলাদা। আচ্ছা, তাহলে আমার ত্রুটি হয়েছে। তুমি সকালে মর্নিং ওয়াক করতে বের হয়েছিলে। হঠাৎ মনে হলো বিদেশি সাহেবের সঙ্গে কফি খাবো, তখন চলে এসেছো। হ্যাঁ, তাই। কফি খাবার জন্য ৮টা বাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কফি আসবে ৮টায়। ১ ঘন্টা অপেক্ষা করতে পারবে? পয়সা জবাব দিল না। সে তার মাথায় প্যাঁচানো নীল রঙের স্কার্ফটা খুলে ফেলল। ঝাঁকি দিয়ে মাথার চুল ঠিক করল। তার খুবই অদ্ভুত লাগছে। তার কেন জানি মনে হচ্ছে এই তাঁবুটাই তার ঘরবাড়ি। মিস কয়েন, আমার মনে হয় তুমি আমাকে কিছু বলতে এসেছ। যা বলতে এসেছ বলে ফেলো। পয়সা বলল, আপনার চোখে যে নীল রং সেটা সব সময় একরকম থাকে না, কখনো বাড়ে কখনো কমে। এটা কি আপনি জানেন? তুমি কি এই কথাটাই বলতে এসেছ? হ্যাঁ। চোখের নীল রং কি তোমার পছন্দ? না। তোমার কি রং পছন্দ? কালো। আচ্ছা বেশ, আমি চোখ কালো করে ফেলব। পয়সা বিস্মিত হয়ে বলল, কিভাবে? কালো রঙের কন্ট্যাক্ট লেন্স পরলেই চোখ কালো হয়ে যাবে। আবার ধরো তুমি যদি নীল রঙের কোনো কন্ট্যাক্ট লেন্স পরো তাহলে তোমার চোখ। পয়সা আগ্রহের সঙ্গে বলল, দিন, আমার চোখ নীল করে দিন, দেখি নীল চোখে আমাকে কেমন লাগে। আমার সঙ্গে কন্ট্যাক্ট লেন্স নেই। লেন্স লাগানোর জন্য ঢাকায় যেতে হবে। আচ্ছা, আমি ব্যবস্থা করব। কবে ব্যবস্থা করবেন? যত দ্রুত পারি ব্যবস্থা করব। শোনো মিস কয়েন, একটু আগে তুমি বলছিলে নীল রং তোমার পছন্দ না, এখন আবার বলছো তোমার নিজের চোখ নীল করতে চাও। ব্যাপারটা কি বলো তো? একটু আগে আমি মিথ্যা কথা বলছিলাম, নীল রং আমার পছন্দ। মিথ্যা কথা দিয়ে দিন শুরু করলে সারা দিন মিথ্যা কথা বলতে হয়, এটা কি তুমি জানো? না। এটা হলো আমার দাদিমার কথা। আমার ধারণা কথাটা ঠিক। আমি অনেকবার লক্ষ্য করেছি, যেদিনই আমি সকালে মিথ্যা কথা বলেছি সেদিন ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমাকে মিথ্যা কথা বলতে হয়েছে। এসো মিস কয়েন, একটা চুক্তি করি। তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না। যা জিজ্ঞেস করি তা সত্যি জবাব দেবে। আমি সবসময় সত্যি কথা বলি, শুধু আপনার সঙ্গে মিথ্যা বলি। কেন? আমি জানি না কেন। আমার ধারণা তুমি জানো। না, আমি জানি না। এই তো আবার মিথ্যা কথা বলছো। পয়সা হেসে ফেলল।
কোনো কারণ নেই, অথচ তার কি যে আনন্দ লাগছে। একটা বড় সমস্যা হয়েছে, তার চোখে পানি এসে যাচ্ছে। সাহেবের সামনে কেঁদে ফেলা মোটেই ঠিক হবে না। বেটা এক গাদা প্রশ্ন করবে। সত্যি কথা বলা হচ্ছে নাকি মিথ্যা কথা বলা হচ্ছে এই নিয়ে ঝামেলা করবে। পয়সার যে কাজটা করতে হবে তা হচ্ছে বেটা যাতে কিছু বুঝতে না পারে সেইভাবে মাথার স্কার্ফটা হাতে নিতে হবে। সেই স্কার্ফ মাথায় জড়াবার সময় কৌশল করে এক ফাঁকে চোখ মুছে ফেলতে হবে। সেটা কি সম্ভব হবে? পয়সা, তুমি কাঁদছো কেন? কাঁদছি না। অবশ্যই কাঁদছ, তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কেন কাঁদছ? জানি না কেন কাঁদছি। অবশ্যই তুমি জানো। জানলে জানি, আপনার কি? আমাকে বলবে না? না, আমি বলবো না। 8টা বেজে গেছে। বাবুর্চি কফি নিয়ে এসেছে। সে এমনভাবে পয়সার দিকে তাকাচ্ছে যেন চোখের সামনে ভূত দেখেছে। সার্কাসের একটা মেয়ে চিফ ইঞ্জিনিয়ারের ঘরে বসে আছে, ভেউ ভেউ করে কাঁদছে। এর মানে কি? রিপোর্টার বলল, রহমতুল্লাহ, তুমি আরেক কাপ কফি নিয়ে এসো। মিস কয়েন আমার সঙ্গে নাস্তা করবে, সে ব্যবস্থা করো। আজ আমার সাইটে যেতে দেরি হবে, এই খবরটা দিয়ে এসো। আর শোনো, তুমি এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছো কেন? কারো দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে সে খুব অস্বস্তি বোধ করে এবং এটা অভদ্রতা। রহমতুল্লাহ পয়সার মুখ থেকে চোখ না নামিয়েই বলল, জেস্টার। পয়সা নিজেকে সামলে নিয়েছে। সে এখন সহজ এবং স্বাভাবিক। গুটগুট করে গল্প করছে, হাসছে, যেন এই তাঁবুই তার ঘরবাড়ি। গল্প শেষ করেই সে যেন তাঁবু গুছাতে শুরু করবে, ময়লা কাপড় ধোয়ার জন্য আলাদা করবে। পয়সা বলল, আচ্ছা, আপনি কি লক্ষ্য করছেন আমরা 3 বোন যখন দড়ির উপর খেলা দেখাই তখন একটা সময় 3 বোন দড়ির মাঝামাঝি চলে আসি এবং কিছুক্ষণ স্থির হয়ে থাকি। তখন 3 বোনেরই চোখ বন্ধ থাকে। আমি লক্ষ্য করিনি। সার্কাস দেখতে আরেকদিন যখন আসবেন তখন লক্ষ্য করবেন। অবশ্যই লক্ষ্য করব। আমরা 3 বোন চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি কেন জানতে চান? হ্যাঁ, জানতে চাই। আমরা 3 বোন তখন আল্লাহর কাছে একটা প্রার্থনা করি। আমরা আল্লাহকে বলি, আল্লাহ পাক, তুমি আমাদের বাবা মাকে ফিরিয়ে এনে দাও, আবার যেন আমরা একসঙ্গে হতে পারি। তোমার বাবা মা কোথায় গেছেন? জানি না কোথায় গেছেন। প্রথমে মা চলে গিয়েছিলেন, মাকে ফিরিয়ে আনতে বাবা গিয়েছেন। তোমরা রোজ দড়িতে দাঁড়িয়ে প্রার্থনা করো যেন তারা ফিরে আসেন? রোজ করি না, যেদিন সার্কাসের খেলা থাকে সেদিন করি। আমরা 3 বোন ঠিক করে রেখেছি, যতদিন আমরা সার্কাসে খেলা দেখাবো ততদিনই দড়ির উপর দাঁড়িয়ে আল্লাহর কাছে এই প্রার্থনা করব। তোমাদের ধারণা প্রার্থনায় ফল হবে? হারানো বাবা মা ফিরে আসবেন? পয়সা গভীর বিশ্বাসের সঙ্গে বলল, অবশ্যই তারা ফিরে আসবে। আমরা 3 বোন তো আল্লাহর কাছে কোনো কিছুই চাই না, একটা জিনিসই চাই। পয়সা, জি? তোমার গল্পটা যে অত্যন্ত হৃদয়স্পর্শী তা কি তুমি জানো? আমি মোটামুটি কঠিন মানুষ, কিন্তু আমার চোখে পানি এসে গেছে। আমি নিশ্চিত তুমি তোমার বাবা মাকে ফেরত পাবে। পয়সা চোখ মুছল। এখন তার চোখ ভর্তি পানি, তবে চোখের পানি নিয়ে সে এখন আর বিব্রত না। সে স্কার্ফ দিয়ে চোখ মুছল। রিপোর্টার বলল, তোমাদের মিলন দেখার খুব ইচ্ছা হচ্ছে। সেই দৃশ্য কতই না আনন্দময় হবে। পয়সা বলল, আমি এখন যাই। অবশ্যই তুমি এখন যাবে না, আমরা ব্রেকফাস্ট করব। তারপর আমি তোমাকে নিয়ে স্পিড বোটে করে ঘুরতে বের হব। তোমাকে নিয়ে আমার বিশেষ পরিকল্পনা আছে। আজ তোমার অনেক ছবি তোলা হবে, সেই ছবি আমি দেশের বাড়িতে পাঠাবো। আচ্ছা আমি শোনো, তুমি দেখি কেঁদেই যাচ্ছ, এত খাচ্ছ কেন? যে যত হাসে তাকে কাঁদতে হয়। আমি খুব বেশি হাসি, এই জন্যই আমাকে খুব কাঁদতে হয়। রামসন্না বলছেন, যত হাসি তত কান্না, বলে গেছে রামসন্না। রামসন্নাকে আমি জানি না উনিকে, তবে উনার কথা খুব সত্য হয়। কথাটা আবার বলো তো, আমি আমার নোটবুকে লিখে রাখি। পয়সা গম্ভীর গলায় বলল, যত হাসি তত কান্না, বলে গেছেন রামসন্না। হারুন সরকার
চোখে স্পষ্ট কিছু দেখতে পাচ্ছে না, অথচ তার ঘরে আলো আছে। তার চোখে ছানিও পড়েনি। তাহলে এরকম কেন হচ্ছে? মৃত্যু কি এসে গেছে? খাটের নিচে আজরাইল বসে আছে ঘাপটি মেরে। খাটের নিচ থেকে আজরাইল তার ঠান্ডা হাত বের করে হারুন সরকারকে ছুঁয়ে দেবে। তখন শীতে শরীর কাঁপতে থাকবে। মানুষ হঠাৎ শীতে কাতর হয়। হারুন সরকারের এখন শীত লাগছে না, তবে শীত লাগার সময় মনে হয় হয়ে গেছে। হারুন সরকারের সামনে যে দাঁড়িয়ে আছে, সে যে 3 বোনের একজন তা বোঝা যাচ্ছে, কিন্তু কোনজন? 3 বোনের চেহারাই একরকম। এই জন্যই কি হারুন সরকার ধরতে পারছে না? তুমি কে? নাম কি? জামদানি। হারুন সরকার বলল, তুমি ভালো আছো? জামদানি ফুপিয়ে উঠে বলল, আপনার এই কি অবস্থা? হাসপাতাল থেকে চলে আসা ঠিক হয় নাই, ভুল সিদ্ধান্ত হয়েছে। আমি সারা জীবন ভুল সিদ্ধান্ত নিয়েছি। জামদানি, তুমি বসো। জামদানি বিস্মিত হয়ে বলল, আমি তো বসে আছি, আপনার সামনের চেয়ারটায় বসে আছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? হারুন সরকার হতাশ গলায় বলল, সবকিছু ঝাপসা লাগছে, মনে হয় যাওয়ার সময় হয়ে গেছে। অনেক কষ্ট করে সার্কাসটা করেছিলাম, সার্কাস ফেলে চলে যাব, এজন্যই খারাপ লাগছে। তোয়েবকে পাঠাও, তোয়েবের সঙ্গে আমার জরুরি কথা আছে। সময় কতটা পার হয়েছে হারুন সরকার বলতে পারছে না। তোয়েব সামনে দাঁড়িয়ে আছে, তাকে অন্য দিনের চেয়েও নয়া লাগছে। হারুন সরকার বলল, কেমন আছে তোয়েব? তোয়েব বলল, আপনি কথা বলবেন না, আপনাকে সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি। মরতে হলে এখানেই মরব, হাসপাতালে মরব না। শোনো তোয়েব, আমি এখনো হাতির বাচ্চাটাকে দেখি নাই, হাতির বাচ্চাটাকে এখানে নিয়ে আসো। তোয়েব চলে গেছে। হারুন সরকার হাতির বাচ্চাটার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করতে ভালো লাগছে। জামদানি এবং আসমানি এবং জামদানি, এই 2 বোন এখন তার সামনে। এদের দুজনকে মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছে। তৃতীয় জন গেল কোথায়? হারুন গলা খাকারি দিয়ে বলল, তোমরা কেমন আছো? আসমানি এবং জামদানি কেউ কিছু বলল না, মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হারুন সরকার বিড়বিড় করে বলল, তোমাদের ছোটবেলায় দড়ির খেলা শেখাবার জন্য খুব কষ্ট দিয়েছি, তোমরা কিছু মনে রেখো না। আসমানি বলল, আপনি কথা বলবেন না, আপনি চুপ করে থাকুন। খুব কষ্ট করে সার্কাসটা গুছিয়েছিলাম, যদি সম্ভব হয় এটাকে টিকিয়ে রাখবে। হারুন সরকার ফুপিয়ে কান্নার শব্দ শুনল। সে আগ্রহ নিয়ে বলল, কে কাঁদে? 2 বোনের কেউ জবাব দিল না। হারুন সরকারের মনে হলো 2 বোনই কাঁদছে। সে কে? সে কেউ না, তার জন্যও মানুষ কাঁদছে। এর চেয়ে আর আনন্দের কি হতে পারে? বশির মোল্লা মাছ খেতে পারেন না। মাছের গন্ধে তার বমি আসে, শরীর গুলাতে থাকে। মাঝে মধ্যে জোর করে খেয়ে দেখেছেন। খাওয়ার পরপর সারা শরীরে চাকা চাকা কি যেন হয়, চুলকানি হয়। সিলেটে ডাক্তার দেখিয়েছিলেন, ডাক্তার বলল, মাছ খাবেন না, মাছে আপনার অ্যালার্জি। বশির মোল্লা বললেন, শরীরে চাকা চাকা হওয়া কি অ্যালার্জি? তাহলে তো আমার মেয়ে মানুষের অ্যালার্জি আছে। নতুন কোনো মেয়ে মানুষের কাছে না গেলেও আমার শরীরে চাকা চাকা কি যেন হয়, চুলকানি হয়। সেই চুলকানি কমাতে 1-2 দিন লাগে, শরীরে তিসির তেল মালিশ করতে হয়। ডাক্তার কিছু বলল না, অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ অবাক হয়ে তাকিয়ে থাকলে বশির মোল্লার ভালো লাগে, আবার কেউ ভয় পেয়ে তাকিয়ে থাকলেও ভালো লাগে। বিস্মিত মানুষ এবং ভীত মানুষ, 2 ধরনের মানুষই তার দেখতে ভালো লাগে। কোন ধরনের মানুষ দেখতে তার বেশি ভালো লাগে এখনও তিনি বুঝে উঠতে পারেননি। সুনামগঞ্জ থেকে একবার এক ফিশারিজের অফিসার জলমহল দেখতে তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন। অল্প বয়স্ক রূপবতী স্ত্রী, হাতে ক্যামেরা, যা দেখছে লাফালাফি করে তারই ছবি তুলছে। ফিশারিজ অফিসারের নাম রকিবউদ্দিন। স্ত্রীর সাথে তিনিও লাফালাফি করছেন। স্ত্রীর শাড়ির পাড়ে কাদা লেগেছে। রকিবউদ্দিন নিজেই সাবান দিয়ে শাড়ির পাড় ধুচ্ছেন, তবে স্ত্রীকে নিয়ে লাফালাফি ঝাপাঝাপি করলেও তালে ঠিকই আছেন। এরই মধ্যে এক ফাঁকে ঘুষের টাকাটা দিয়ে দিতে বলেছেন। মাসের 1-2 তারিখে টাকাটা পৌঁছে দেওয়া হয়।
এবার তিনি নিজেই হাতে হাতে নিয়ে যাবেন এবং ফেরার পথে একটা বড় রুই মাছ, একটা বোয়াল মাছ এবং এক কলসি কই মাছ দিয়ে দিতে বলেছে। বশির মোল্লা বললেন, বিশাল সাইজের পাবদা আছে, কিছু পাবদাও নিয়ে যান। রকিবউদ্দিন বললেন, পাবদা আমার স্ত্রী খায় না, মাছের ব্যাপারে সে খুব চুজি। ম্যাডাম না খেলে না খাবেন, আপনি খাবেন, পাবদার সাইজ দেখার মতো, এক একটা 1 হাত লম্বা, কিছু দিয়ে দেই। রকিবউদ্দিন যেন নিতান্তই অনিচ্ছায় বললেন, তাহলে দেন। বড় মাছ 1টা করে দিতে বলেছেন, 2টা করে দিয়ে দিলাম। 1টা করে মাছ দেওয়া ঠিক না, অলক্ষণ। এত মাছ করব কি? নিজে খাবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিবেন। অত্যন্ত আনন্দিত মুখে রকিবউদ্দিন নৌকায় উঠতে যাবেন। বশির মোল্লা বলল, স্যারের সঙ্গে একটু প্রাইভেট টক ছিল। রকিবউদ্দিন বললেন, বলুন কি ব্যাপার? স্যারের স্ত্রী মাশাল্লাহ সুন্দরী। রকিবউদ্দিন চোখ সরু করে তাকালেন। তার মুখের চামড়া সমান শক্ত হয়ে গেল। হঠাৎ তার স্ত্রীর প্রসঙ্গ কেন এলো ভদ্রলোক বুঝতে পারছেন না। বশির মোল্লা গলা নিচু করে বললেন, আমি মনস্থির করেছি আপনাদের দুজনকে আজ রাতে আমার বাংলো বাড়িতে রেখে দেব। দোতলা বাড়ি, জেনারেটর আছে, ফ্যান বাতি সবই আছে। আপনি থাকবেন 1 তলায়, ম্যাডামকে নিয়ে আমি থাকব 2 তলায়। রকিবউদ্দিন হতভম্ব গলায় বললেন, তার মানে কি? বশির মোল্লা গলা আরও নিচু করে বললেন, মানে তো পরিষ্কার, এর চেয়ে পরিষ্কার আর কিভাবে বলি? এর চেয়ে পরিষ্কার করে বললে শুনতে খারাপ লাগবে। আমার অবশ্যই বলতে অসুবিধা নাই। আমি মেসুয়া মানুষ, আমি ভালো মন্দের ধার ধারি না। রকিবউদ্দিন কঠিন দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছেন। তিনি সঙ্গে করে যে 2জন পিয়ন এনেছিলেন তাদের খুঁজছেন। তবে তার হাত পা কাঁপতে শুরু করেছে। বশির মোল্লা বললেন, আপনার 2 পিয়নকে সকালে নৌকায় করে মাছ দিয়ে পাঠাইয়া দিছি। রকিবউদ্দিন রাগে কাঁপতে কাঁপতে বললেন, আপনি নিজেকে কি ভাবেন? দেশে আইন কানুন নাই? ভাটি অঞ্চলে আমি আইন, আমি কানুন। আমি কি বলি শুনেন, ঝামেলা না করলে আপনার জন্য ভালো, ঝামেলা করলেও একই জিনিস হবে, মাঝখান থেকে আপনার ক্ষতি হবে। সুনামগঞ্জে খবর যাবে হাওড় থেকে ফেরার সময় নৌকা ডুবি হয়ে ফিশারিজ অফিসার এবং তার স্ত্রী মারা গেছেন। হাওড়ে নৌকা ডুবি কোনো ব্যাপারই না। রকিবউদ্দিন কাঁদো কাঁদো গলায় বললেন, আপনি এসব কি বলছেন? আমার প্রস্তাবে রাজি হয়ে যান। আমি, আপনি আর ম্যাডাম, এই 3 জন ছাড়া ঘটনা আর কেউ জানবে না। কাতাল মাছের নামে ওয়াদা করতেছি। ভাটি অঞ্চলে সবাই জানে বশির মোল্লা যখন মাছের নামে ওয়াদা করে তখন ওয়াদা রাখে। নৌকা থেকে রকিবউদ্দিনের স্ত্রী হাসি মুখে চেঁচিয়ে বলল, হেই, তোমরা 2জন গুটুর গুটুর করে কি আলাপ করছো? 2জন একটু ডান দিকে আসো, আমি একটা ছবি তুলে রাখি। সুন্দর কম্পোজিশন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে হাওরটা এত সুন্দর লাগছে। বশির মোল্লা বললেন, স্যার, ম্যাডাম আমাদের ডানে সরতে বলছেন। ছবি তুলতে তুলতে মন ঠিক করেন আমার প্রস্তাবে রাজি না অরাজি। রকিবউদ্দিন জায়গা থেকে নড়তেও পারছেন না, জবাবও দিতে পারছেন না। আতঙ্কিত এবং বিস্মিত চোখে বশির মোল্লার দিকে তাকিয়ে রইলেন। বশির মোল্লা লক্ষ্য করল রকিবউদ্দিনের মুখ থেকে অতি দ্রুত বিস্ময় দূর হচ্ছে, আতঙ্ক বাড়ছে। আতঙ্কিত হলে এক এক মানুষের চোখ এক এক রকম হয়ে যায়। কারো চোখ অক্ষি কোঠরে ঢুকে যায়, আবার কারো চোখ অক্ষি কোঠর থেকে বের হয়ে আসে। রকিবউদ্দিনের চোখ বের হয়ে আসছে। বশির মোল্লা মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছেন। বশির মোল্লা তার জীবনে এত আতঙ্কিত হতে কাউকে দেখেননি। এখনো কোনো কারণে মন টন খারাপ থাকলে রকিবউদ্দিনের আতঙ্কিত মুখের ছবিটা মনে করার চেষ্টা করেন। তার বড় ভালো লাগে। আজ বশির মোল্লার মন ভালো। প্রধান কারণ ঠান্ডা লেগে সর্দির মতো হয়েছে, সর্দিতে নাক বন্ধ, কোনো কিছুরই ঘ্রাণ পাচ্ছে না। কাজেই আজ মাছ খেতে পারবেন, গন্ধ কোনো সমস্যা হবে না। বাইন মাছ এনে রান্না করতে বলেছেন। লঞ্চের বাবুর্চি ঝোলঝোল করে বাইন মাছ খুব ভালো রান্না করে।
বাইন মাছের সন্ধানে লোক গেছে। আরও একটি বিশেষ কারণে বশির মোল্লার মন ভালো। সার্কাসের ছোট মেয়েটিকে তিনি কাছ থেকে দেখেছেন। দড়ির উপর অনেক দূর থেকে দেখে মেয়েটাকে যত সুন্দর লেগেছে, কাছ থেকে আরো বেশি সুন্দর লেগেছে। সাধারণত উল্টো হয়, দূর থেকে যাদের সুন্দর লাগে কাছ থেকে সুন্দর লাগে না। গতকাল মেয়েটার গলায় সোনার মেডেল পরিয়ে হাতে 10,000 টাকা দিতে দিতে বললেন, তোমার নাম কি গো? মেয়েটা হেসে দিয়ে বলল, নাম তো জানেন, আবার কেন জিজ্ঞেস করছেন? প্রত্যেকে তার নিজের নামটা মধুর করে বলে, তুমি কত মধুর করে বলো এটা শোনার জন্য নাম জিজ্ঞেস করলাম। মেয়েটা তার কাছ থেকে এ ধরনের কথা শুনবে বলে আশা করেনি। মেয়েটার চোখের উপর দিয়ে বিস্ময় ঝিলিক মেরে গেল। বিস্ময়টা বশির মোল্লার ভালো লাগলো। এই মেয়ে আশেপাশে থাকলে তার বিস্মিত চোখ ঘন ঘন দেখার সুযোগ পাওয়া যাবে। তিনি এখন তার আশেপাশে ভীত চোখ দেখেন, বিস্মিত চোখ দেখেন না। বশির মোল্লা ঘড়ি দেখলেন, 11টা বাজে। আকাশ মেঘলা, বৃষ্টি বাদল হবে বলে মনে হয়। গা ভর্তি ঘামাচি হয়েছে। বৃষ্টিতে না ভিজলে ঘামাচি দূর হবে না। অবশ্যই ঘামাচির একটা উপকারিতা আছে। নখ দিয়ে কেউ যখন ঘামাচি মারে তখন খুবই আরাম লাগে। গা ভর্তি ঘামাচি নিয়ে তিনি বসে আছেন। তাকে ঘিরে 3 বোন বসে আছে, ঘামাচি মারছে। ভাবতেও ভালো লাগছে। পৃথিবীর কোনো মেয়ের সঙ্গে কোনো মেয়ের মিল থাকে না, কাজেই 3 বোন 3 ভাবে ঘামাচি মারবে। সবচেয়ে ভালো করে যে ঘামাচি মারবে তাকে আধা ভরি ওজনের একটা মেডেলও দেওয়া হবে। মেডেলে লেখা থাকবে ঘামাচি রানী। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। বশির মোল্লা বৃষ্টিতে ভেজার পরিকল্পনা বাদ দিয়ে লঞ্চে নিজের ঘরে বসে রইলেন। গায়ে কোনো কাপড় নেই, ঘিয়া রঙের একটা চাদর কোমরের কাছে ফেলে রাখা। ইদানিং তার সমস্যা হয়েছে, কাপড় গায়ে রাখতে পারেন না, গা কুটকুট করে। সমস্যাটা আগে গরমের সময় হতো, এখন সারা বছরই হয়। বাইরে ঘোরাঘুরি করা এই কারণেই দ্রুত কমে আসছে। তিনি বেশিরভাগ সময়ই নিজের ঘরে বসে থাকেন। কোমরের কাছে পাতলা চাদর দেওয়া থাকে। সব সময় যে থাকে তাও না, বেশিরভাগ সময়ই থাকে না। আজ চাদরে নিজেকে খানিকটা ঢেকে রেখেছেন, কারণ সার্কাসের ম্যাজিশিয়ান ব্যাটাকে আসতে বলেছেন। তিনি তার কাছ থেকে ভেতরের সংবাদ কিছু সংগ্রহ করবেন। মোটামুটিভাবে যা জানার সবই জানা হয়েছে, তারপরেও ভেতরের কিছু খবরাখবর দরকার। তৈয়ব নামের ম্যানেজার অতিরিক্ত চালাকি সামাল দিতে হলেও ভেতরের কিছু তথ্য দরকার। তৈয়বের পেছনে তিনি সর্বক্ষণের জন্য একজন লোক লাগিয়ে রেখেছেন। সেই লোক যে খবর দিয়েছে তা বিস্ময়কর। তৈয়ব 2টা 7 টনি ট্রাক ভাড়া করেছে। ট্রাক 2টা রাত 1টায় সার্কাসের মাঠে যাবে। দলপল নিয়ে পালিয়ে যাওয়ার মতলব না তো। এই দিকে মাইকে ঘোষণা দেওয়া হয়েছে আরও 7 দিন সার্কাস চলবে। তৈয়ব কোনো একটা চাল চালার চেষ্টা করছে। বশির মোল্লা ধরার চেষ্টা করছেন। তিনি রাগ করছেন না, আবার বিরক্তও হচ্ছেন না, বরং মজা লাগছে। বুদ্ধির খেলা খেলতে তার সবসময়ই ভালো লাগে। সমস্যা একটাই, বুদ্ধির খেলা খেলার মতো মানুষের সঙ্গে তার আজকাল দেখা হয় না। পৃথিবীতে 4 রকমের খেলা আছে: জ্ঞানের খেলা, বুদ্ধির খেলা, টাকার খেলা, সাপের খেলা। এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে টাকার খেলা। এই খেলা নির্ভর করে টাকার পরিমাণের উপর। যার যত বেশি টাকা, এই খেলা সে তত ভালো খেলে। সবচেয়ে কঠিন খেলা হলো বুদ্ধির খেলা। কঠিন খেলা বলেই এই খেলায় আনন্দও বেশি। সার্কাসের ম্যাজিশিয়ান মতিন চলে এসেছে। বশির মোল্লা তাকে সরাসরি তার পর্দায় ঢাকা খাস কামরায় ডেকে পাঠালেন। তার কোমরে ফেলে রাখা ঘিয়া রঙের চাদরটা দূরে সরিয়ে দিলেন। মতিন বাবাজি ম্যাজিক দেখিয়ে লোকজনকে চমকে দেয়, তিনিও ব্যাটাকে চমকে দেবেন। ম্যাজিক ছাড়াই চমক। ব্যাটা ঘরে ঢুকেই দেখবে কুচকুচে কালো 2 মণি একটা নেংটো বাবা গম্ভীর মুখে বসে আছে। যে ম্যাজিক দেখিয়ে লোকজনের চোখ কপালে তুলে দেয়, তার নিজের চোখ কপালে উঠে যাবে। ম্যাজিশিয়ান মতিনের চোখ সত্যি সত্যিই কপালে উঠে গেল। বশির মোল্লা নরম গলায় বললেন, ভাই কিছু মনে করবেন না, গরম বেশি পড়ছে, এই জন্য ন্যাংটো হয়ে বসে আছি। বৃষ্টি পড়া অবশ্য শুরু হয়েছে, আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে,
ঠান্ডা হলে গায়ে চাদর দিব। আপনার অসুবিধা হলে নিচে তাকাবেন না, আমার চোখের দিকে তাকাইয়া কথা বলবেন। আপনার নাম যেন কি? প্রফেসর মতিন, জাদু সম্রাট প্রফেসর মতিন। জাদু সম্রাট কবে হয়েছেন? কেউ বানায়াছে না নিজে নিজে হয়েছেন? সকালে ঘুম ভাঙার পরে সবাইরে ডেকে বলেন আমি জাদু সম্রাট। মতিন মেজাজ খারাপ করে তাকিয়ে আছে। লোকটা কেন তাকে ডেকে পাঠিয়েছে, কেনই বা ন্যাংটো হয়ে বসে আছে, কিছুই বোঝা যাচ্ছে না। জাদু সম্রাট, দাঁড়ায় আছেন কেন? বসেন, নাকি ন্যাংটো মানুষের সঙ্গে বসতে অসুবিধা আছে? মতিন বিরক্ত গলায় বলল, আমার কাজ আছে। কি জন্য ডেকেছেন বলেন। বশির মোল্লা ঘিয়া রঙের চাদর দিয়ে মুখ মুছতে মুছতে বলল, এত টাকা খরচ করে সার্কাসের দলটা কিনলাম, তাদের লোকজন কেমন জানার কাজেই আপনাকে ডেকেছি। জাদু সম্রাট প্রফেসর মতিনের মুখ হা হয়ে গেল। বশির মোল্লা আর চোখে মতিনের দিকে তাকিয়ে আছেন। জাদু সম্রাটের বিস্মিত মুখ দেখতে তার ভালো লাগছে। মিথ্যা কথাটা এই গাধা ম্যাজিশিয়ান ধরতে পারছে না, সত্যি ভেবে নিয়েছে। বশির মোল্লা হাই তুলতে তুলতে বললেন, সার্কাসের দলটা যে হাত বদল হয়েছে তা জানেন না? না। তয়ব কিছু বলে নাই? না, ম্যানেজার সাহেব কখনো কিছু বলেন না। আপনি কি সত্যিই স্বাধীন বাংলা সার্কাস কিনে নিয়েছেন? কত টাকা দিয়ে কিনেছেন? কত টাকা দিয়ে কিনছি সেটা তোমাকে বলবো কেন? তুমি আমার কর্মচারী, এর বেশি কিছু তো না। তোমার সঙ্গে কিছুক্ষণ আপনি আপনি করছি, এখন থেকে আর করব না। আমি আমার কোনো কর্মচারীর সঙ্গে আপনি আপনি করি না। এখনো দাঁড়ায় আছো কেন? বসো। জাদু সম্রাট বসল। বশির মোল্লা গলা নামিয়ে বলল, সার্কাসের ভেতরের খবর কিছু দাও দেখি। মতিন শুকনো গলায় বলল, ভেতরের কোন খবর? 3টা মেয়ে সম্পর্কে বলো। এরা কি বাইরে ভাড়া খাটে? মতিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। বশির মোল্লা বললেন, সার্কাসের কোনো লোকের সঙ্গে মেয়েগুলির লটপটি আছে? মতিন তাকিয়ে আছে, কি বলবে কিছুই তার মাথায় আসছে না। কি অদ্ভুত মানুষ! এই মানুষটা কি সত্যি সত্যি সার্কাস কিনে নিয়েছে? বশির মোল্লা বললেন, জাদু সম্রাট, তোমার পয়সা গিলে খাওয়া ম্যাজিকটা কিভাবে করো? পয়সা হাতের তালুতে লুকায়া রাখো? জি। কিভাবে লুকায়া রাখো আমাকে শিখায়া দাও। একদিনে শিখা যাবে না, পামিং বছরের পর বছর শিখতে হয়। আমি ওস্তাদের কাছ থেকে পামিং শিখেছি 4 বছর। তুমি বেকুব মানুষ, তোমার তো সময় বেশি লাগবেই। আমি তো তোমার মতো বেকুব না, আমি তাড়াতাড়ি শিখব। পয়সা কিভাবে লুকাই শিখাও দেখি। বশির মোল্লা তার থাবার মতো হাত মেলে ধরলেন। সন্ধ্যা হয়ে গেছে। বশির মোল্লা একা একা তার ঘরেই বসা, ঠিক আগের জায়গাতেই বসা। তিনি হাতের তালুতে পয়সা নিয়ে পামিং প্র্যাকটিস করেই যাচ্ছেন। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এর কৌশল এখন তার আয়ত্তে। মাঝে মধ্যে হাতের তালু থেকে পয়সা খসে যাচ্ছে, তবে বেশিরভাগ সময়ই লেগে থাকছে। পয়সা গিলে খাওয়ার খেলাটাও বশির মোল্লা এখন ইচ্ছা করলেই দেখাতে পারেন। তার খেলা জাদু সম্রাট মতিনের মতো ভালো না হলেও খুব খারাপ হবে না। বশির মোল্লা অপেক্ষা করছেন, তৈয়বের জন্য অপেক্ষা। তৈয়বকে এখানে আসার জন্য কোনো খবর পাঠানো হয়নি, তবে সে যে আসবে এটা নিশ্চিত। জাদু সম্রাট মতিন সার্কাস বিক্রির খবরটা ছড়িয়ে দেবে। তৈয়বের মতো বুদ্ধিমান লোক এই ধরনের গুজবের রহস্য ধরতে পারবে না তা হয় না, সে আসবেই। সে যদি বুদ্ধিমান হয়, মেয়ে 3টাকে সঙ্গে নিয়ে আসবে। বিনয়ী গলায় বলবে, স্যারের সঙ্গে দেখা করতে এসেছি, 3 বোনকে সঙ্গে আনলাম। স্যার বলেছিলেন এদের সঙ্গে কথা বলতে চান। আর যদি তৈয়বকে যতটা বুদ্ধিমান মনে করা হয়েছে ততটা বুদ্ধিমান সে না হয়, তখন সে কি করবে? ঘর অন্ধকার। বশির মোল্লা নিবিষ্ট মনে হাতের তালুতে পয়সা লুকানোর প্র্যাকটিস করে যাচ্ছেন। মাগরিবের আজানের পরপরই তৈয়ব আলী ভিজতে ভিজতে এমভি সওদাগর লঞ্চে উঠে এলো। তার মুখ শান্ত, চলাফেরায় কোনো জড়তা নেই। বশির মোল্লা আনন্দিত গলায় বললেন, তৈয়ব আসো আসো, তোমার জন্য অপেক্ষা। আমার দিকে তাকিয়ে দেখো, পুরোপুরি ন্যাংটো হয়ে অপেক্ষা করছি। তৈয়ব বশির মোল্লার সামনে বসেছে। তার চোখে মুখে কোনো বিকার নেই,
তাকে দেখে মনে হচ্ছে ন্যাংটা পুরুষ মানুষের সামনে বসে তার অভ্যাস আছে। বশির মোল্লা বললেন, তুমি যে চলে এলে, আজ তোমাদের খেলা নাই? তৈয়ব বলল, আজ একটু দেরিতে শুরু হবে, রাত 8টায়। রাত 8টায় কেন? শেষ শো, এই জন্য রাত 8টা। মাইকে বলছিল আরো 1 সপ্তাহ চলবে। একটা ঝামেলা হয়ে গেছে। বশির মোল্লা আগ্রহী গলায় বললেন, কি ঝামেলা? আমাদের মালিক হারুন সরকার মারা গেছেন। বলো কি? কখন মারা গেলেন? বিকেলে। ওনার ওয়ারিসানকে? উনি বিবাহ করেন নাই, ওনার আত্মীয় স্বজন কেউ নাই। তাহলে সার্কাসের মালিকানা এখন কার? তৈয়ব জবাব দিল না। পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করে সিগারেট ধরালো। বশির মোল্লা বললেন, আমার ধারণা সার্কাস এখন তোমার হাতে। আমার ধারণা কি ঠিক আছে? তৈয়ব সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, সার্কাস আগে আমিই দেখতাম, এখনও আমি দেখব। তবে সার্কাসের মালিকানা আমার না। হারুন সরকার সার্কাসের মালিকানা 3 বোনকে দিয়ে গেছেন। বশির মোল্লা বললেন, কেন? কেন সেটাই তো আমি জানি না। হারুন সরকার জানতেন। ওনাকে জিজ্ঞেস করে এখন আর জানা যাবে না। তবে মেয়ে 3টাকে তিনি খুব ছোটবেলায় নিয়ে এসেছিলেন, খুবই আদর করতেন। মেয়েরা জানে যে সার্কাসের মালিকানা তাদের? না, জানে না, এখনো কিছু বলি নাই। ও অতি উত্তম কাজ করেছ। সার্কাস যে উনি দিয়ে গেছেন, মুখে মুখে দিয়েছেন নাকি কাগজপত্র আছে? স্ট্যাম্প পেপারে দলিল করে দিয়েছেন। দলিল কি তোমার কাছে? জি। সঙ্গে আছে? না, সঙ্গে নাই। বশির মোল্লা সিগারেটের জন্য তৈয়বের কাছে হাত বাড়ালেন। তৈয়ব তাকে সিগারেট দিল। বশির মোল্লা সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, দলিল ছিঁড়ে ফেলো। তৈয়ব বলল, এই কাজ তো আমি করব না। আমি যা নুন খেয়েছি, মরার আগের দিনও তার গুণ গাইব। আপনি যদি সার্কাস কিনতে চান তাহলে এই 3 বোনের সঙ্গে কথা বলতে হবে। বশির মোল্লা সিগারেট হাতে এক দৃষ্টিতে তৈয়বের দিকে তাকিয়ে আছে। তৈয়ব বলল, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন যেন আমার মতো মানুষ আগে দেখেন নাই। বশির মোল্লা জবাব দিলেন না, চোখ ফিরিয়েও নিলেন না। তৈয়ব বলল, আপনার বিরাট ব্যবসা বাণিজ্য, অনেক লোকজন আপনার জন্য খাটে। এদের মধ্যে আমার মতো 2-4 জন অবশ্যই আছে যারা মালিকের জন্য জীবন দিয়ে দেবে, আছে না? আছে। স্যার, আমি উঠি। বশির মোল্লা জবাব দিলেন না। তৈয়ব বলল, মালিকানা বদলের পর আজ প্রথম শো। স্যার, যদি সময় হয় চলে আসবেন, আপনার জন্য একটা পাস নিয়ে এসেছি। তৈয়ব আলী পাঞ্জাবির পকেট থেকে পাস বের করল। বশির মোল্লা হাত বাড়িয়ে পাস নিল। কিছুক্ষণের মধ্যেই দড়ির খেলা শুরু হবে। 3 বোন গ্রিন রুমে বসে আছে। 3 জনই কাঁদছে। হারুন সরকার কখনো তাদের খুব কাছের মানুষ ছিল না। মানুষটা মারা যাওয়ার পর তাদের কাছে মনে হচ্ছে মানুষটা আসলে খুব কাছের ছিল। সমস্ত বিপদ আপদ থেকে তাদেরকে আড়াল করে রেখেছিল। তাদের কখনোই কোনো সমস্যা হয়নি। সার্কাসের মেয়েদের সার্কাসের বাইরেও অনেক কুৎসিত কর্মকাণ্ডে জড়িত হতে হয়, তাদের কখনো হতে হয়নি। ঘণ্টা বেজে গেছে, এক্ষুনি তাদের স্টেজে ঢুকতে হবে। জামদানি বড় বোনের দিকে তাকিয়ে বলল, বুবু, আজ অ্যাক্সিডেন্ট হবে, আমার পা কাঁপছে, আমি মাটির উপর দাঁড়াতে পারছি না, দড়ির উপর কিভাবে দাঁড়াবো? বুবু, ম্যানেজার সাহেবকে বলো আজকে শোটায় আমরা থাকবো না, আজ অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে, পা পিছলে আমি পড়বো, আমি পড়ে গেলে তোমরাও পড়ে যাবে। ম্যানেজার তৈয়ব আলী ঘরে ঢুকল, কঠিন গলায় বলল, দেরি হচ্ছে কেন? জামদানি বলল, আজ আমার পা কাঁপছে। আমি কোনো ফাজলামি কথা শুনতে চাই না, এক্ষুনি দড়িতে গিয়ে ওঠো। অ্যাক্সিডেন্ট হলে হবে। শো শুরু হয়েছে, শো বন্ধ হবে না। 1 মিনিটের মধ্যে আমি 3 জনকে দড়ির উপর দেখতে চাই। 3 বোন দড়ির উপরে উঠে এসেছে। 3 জনেরই পা টলমল করছে। সবচেয়ে বেশি করছে জামদানির। তৈয়ব আলী তাঁবুর বাইরে এসে সিগারেট ধরালো।
সার্কাসের মালিকানা হস্তান্তরের খবর 3 বোনকে এখনো দেওয়া হয়নি। শো শেষে দেওয়া হবে। 3 বোনকে সে বলবে তারা যদি চায় তাহলে ম্যানেজারের দায়িত্ব সে পালন করবে, যদি না চায় সে দেশের বাড়িতে চলে যাবে, বিশ্রাম করবে। সার্কাসের ম্যানেজারই খুবই টেনশনের কাজ, এত টেনশন সে নিতে পারছে না। তাবু ভর্তি মানুষ, এরা মুগ্ধ হয়ে দড়ির দিকে তাকিয়ে আছে। 3 বোনের একজন মনে হচ্ছে বারবার দড়ি থেকে পড়ে যাচ্ছে। একবার তো মনে হলো ছোট মেয়েটা বিদ্যুতের মতো এসে একজনকে ধরল, ছিটকে নিচে পড়া থেকে বাঁচালো। নি পোর্টার হাসি মুখে ভিডিও করছে। আজ সে নিচ্ছে দর্শকদের রিয়াকশন। আজ তার কাছে মনে হচ্ছে সার্কাসের মেয়ে 3টির খেলার চেয়েও অনেক মজা দর্শকদের রিয়াকশন দেখা। নি পোর্টারের চেয়ারের পাশে দাঁড়ানো বৃদ্ধ এক ভদ্রলোক বলল, ও আল্লাহ, কইলজা কাঁপতাছে, পয়রা যাইব তো। নি পোর্টার বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, আপনি ভয় পাবেন না, ওরা এক্সপার্ট, ওরা দড়ি থেকে পড়বে না, ওরা দড়ি থেকে পড়ে যাওয়ার অভিনয় করছে। বৃদ্ধ বলল, জনাব, ভয় কাটতাছে না, আমি সমানে দোয়া দরুদ পড়তাছি, আমি এরার পিতা, এরার মাতাকে সন্ধান করতে করতে এইখানে এসেছি। সবচেয়ে বড় যে মেয়েটা দেখতাছেন তার নাম আসমানি বেগম, মেজোটার নাম জামদানি বেগম, সবচেয়ে ছোটটার নাম মোসাম্মদ পয়সা কুমারী। জনাব, কি করি বলেন, বড় ভয় লাগতাছে। নি পোর্টার বৃদ্ধের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। বৃদ্ধ 2 হাতে মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। দর্শকদের ভেতরে তুমুল উত্তেজনা। এখন শুরু হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর অংশ, দড়ির উপর দিয়ে ছুটোছুটি করা। সবচেয়ে ছোট মেয়েটা একা দড়ির উপর দিয়ে দৌড়াচ্ছে, এক মাথায় যাচ্ছে, নিমিষের মধ্যে অন্য মাথায় চলে আসছে। সার্কাসের ব্যান্ড তুমুল বাদ্য বাজাচ্ছে। জমির আলী বিড়বিড় করে বলছে, আম্মাজি, মোসাম্মদ পয়সা কুমারী, নয় মা আসো, আমার বড় ভয় লাগতেছে গো মা। আসমানিরা 3 বোন উপন্যাসটা এখানেই শেষ। এরপরে নতুন কোনো গল্প বা বই নিয়ে খুব শীঘ্রই এসছে আমাদের ইউটিউব চ্যানেলে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।